বিশ্বকাপের উত্তেজনা এখন নতুন উচ্চতায়। একের পর এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত হচ্ছে শেষ ১৬র ভাগ্য, আর বাড়ছে শিরোপা জয়ের লড়াই। বিশ্বকাপের সবশেষ খবর ও বিশ্লেষণ নিয়ে সমকাল বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তিন্নি অধিকারী। আমার সঙ্গে আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সেকান্দার আলী। সেকান্দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকাল বার্তা কক্ষে। ধন্যবাদ। সেনেগালকে শেষ মুহূর্তের গোলে হারালো বেলজিয়াম। পেনাল্টি নিয়ে বিতর্ক উঠেছে, আসলে কি ভুল পেনাল্টি হয়েছে? পেনাল্টি ভুল না, যখন আপনার বক্সের ভেতরে, যখন ছোটো ডি বক্সটার ওখানে একেবারে টপে সেই জায়গায় যখন ছিল, ওখানে কোনো ডিসিশন দেওয়া অর্থ হলো বাঁশি বাজানো, ফাউলের বাঁশি বাজানোর অর্থই হলো আপনার পেনাল্টি। কারণ বক্সের বাইরে যদি আপনি করেন, যে কোনো এই যে বক্সটা রয়েছে চার কোনার বক্স, আরেকটা হচ্ছে যে টপ ডি, তো এর মধ্যে ভিতরে যদি হয়, টপ ডি এর বাইরে যদি না হয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আপনার যদি পেনাল্টি বক্সের যে কোনো জায়গায় হোক, যদি ফাউলের বাঁশি বাজায় তাহলে সেটা পেনাল্টি। আর এই পেনাল্টি দেওয়ার অর্থই হলো আপনি কোনো বিতর্ক না। এখন বলতে পারেন যে ফাউল করেছে কিনা, এটা নিয়ে বিতর্ক করতে পারেন যে হ্যাঁ ফাউলটা প্রপার হয়নি, এটা বিতর্কিত ফাউল হয়েছে, রেফারির ভুল দিয়েছে। কিন্তু এটার জন্য এখন প্রযুক্তি রয়েছে, ভিআরএস যেটা আমরা বলি, সেটা ওখানে গিয়ে তারা দেখে পর্যবেক্ষণ করে তারা দেখেছে না ইটস ফাউল, এবং ফাউল যখন বাঁশি বাজিয়েছে তখন অবধারিতভাবে পেনাল্টি। এবং এটা নিয়ে আমরা যারা ইমোশনাল দর্শক, আমরা যারা সমর্থক, যারা ফুটবলটাকে দেখি, তারা হয়তো ভুল ফাউল মনে করি, ভুল সিদ্ধান্ত মনে করি। কিন্তু আলটিমেটলি যদি রুলসের ভেতরে আপনি চিন্তা করেন, নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে যা ছিল, যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত পারফেক্ট। তো সেই পারফেক্ট সিদ্ধান্ত যা বেলজিয়ামের, আমি কৃতিত্ব দিব। বেলজিয়াম যেভাবে ম্যাচটাকে বের করে নিয়েছে এবং তারা জিতে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে, তাতে বেলজিয়ামের আসলে কৃতিত্ব পাওয়ার মতো যোগ্য একটা দল। তারা ম্যাক্সিমাম টাইম কিন্তু পিছিয়ে ছিল। ৮০-৮৪ মিনিটে, ৮৬ মিনিটে গিয়ে আপনার গোল করা, ইটস এ নট ম্যাটার অফ জোক, ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। আপনি একেবারে পিছিয়ে রয়েছেন, ম্যাচটা হেরে যাচ্ছেন, দেখলেন যে সেনেগাল আবার গোল করার একটা সুযোগ পাচ্ছে, কিন্তু সেই মোমেন্টে যখন দেখছেন আপনি শুধুমাত্র পিছিয়ে যাচ্ছেন, হেরেই যাবেন ম্যাচটা, সেই জায়গা থেকে প্রথমে কামব্যাক করা, মানে সমান সমান আনা, সেইটা ২ মিনিটের ব্যবধানে আরেকটা গোল করে আপনার একেবারে উইন সিচুয়েশন চলে যাওয়া, আবার ২-২ হয়ে যাওয়া, ২-২ হওয়া, এই যে ২-২ হলো, সমতার পরে মনে হচ্ছে গেমটা শেষ হয়ে যাবে এখানে, আবার এক্সট্রা ২০ মিনিটে গড়াবে। তো এক্সট্রা ২০ মিনিটে গড়ালো, সবই হলো, কিন্তু গিয়ে লাস্টে কী হলো, একেবারে ২১ মিনিটে গিয়ে ১২১ মিনিটে সেই পেনাল্টির সিদ্ধান্ত ভিআর দেখে তারপর ২২ মিনিটে আপনার সিদ্ধান্ত দিল। ২৫ মিনিটে গিয়ে আপনার যখন পেনাল্টি নিল, পেনাল্টিতে জিতলো, এবং পরবর্তীতে আরও কিছুক্ষণ খেলা ছিল, কামব্যাক আর করতে পারেনি। তখন কিন্তু একটা নার্ভ কাজ করছিল বেলজিয়ামের প্লেয়ারদের, দেখছিলাম তারা ক্লিয়ার করার জন্য একদম ছটফট করে। আমরা পাড়ায় দেখেছি এরকম খেলা, যখন আমরা নিজেরাও খেলেছি তখনও দেখেছি যে কোনো কারণে যদি এরকম শেষ মুহূর্তে হয় যে আর মাত্র কয়েক মিনিট আছে, গেমটাকে ধরে রাখতে হবে এবং এই উইনটাকে ধরে রাখতে হবে, সেই কারণে সেই অ্যাটিটিউডটাই আমি কালকে বেলজিয়ামের মধ্যে দেখেছি। একেবারে ভোর হয়ে গেছে, 4:30 বেজে গিয়েছে, মানুষ হয়তো কেউ হয়তো ঘুম থেকে উঠে দেখেছেন, আবার কেউ হয়তো পুরো ম্যাচটাই দেখেছেন। তো দ্যাট ওয়াজ দ্য টু মাচ এক্সাইটিং একটা গেম। সেনেগালের জন্য খারাপ লাগে, তারা যেভাবে গেমটা খেলেছে, ডমিনেট কিন্তু অনেক সময় তারা করেছে। বেলজিয়াম বেটার টিম হিসেবে শেষ পর্যন্ত তারা জিতেছে। এইটাই হলো গেম। বা লাইফ জীবনের প্রতিটা ক্ষেত্রেই যদি আপনি চিন্তা করেন, আপনি পিছিয়ে পড়বেন রেসে, কিন্তু আপনি সেটাকে ওভারকাম করতে হবে। একটা নির্দিষ্ট সময় এসে আপনি যদি ওভারকাম করতে পারেন, তাহলেই আপনি চ্যাম্পিয়ন। এটাই হলো বিজয়ীর একটা লক্ষণ। আপনি সবসময় পিছিয়ে থাকতে পারেন, ৯০ মিনিট পিছিয়ে থাকতে পারেন, কিন্তু 1 মিনিট সময় পাবেন, সেই 1 মিনিটে আপনার, এই 1 মিনিটই আপনি সব কিছু তছনছ করে দেবেন। দ্যাট ইজ দ্য থিংস। যেমন অ্যাটমিক বোম, পুরো সারা বছর যুদ্ধ করবেন, এক মুহূর্তে একটা অ্যাটমিক বোম ফেলে দেবে, যে পুরো পৃথিবী ওই যে কোনো জায়গায় ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই মানুষের জীবনেরও লড়াইটা হলো এরকম। ফুটবল মাঠের লড়াইটা ওইটাই দেখেছি, এবং বেলজিয়ামের এই লড়াই করতে দেখে আমার খুব ইন্সপাইরেশন কাজ করেছে। যুক্তরাষ্ট্রের বালোগানকে লাল কার্ড দেখিয়েছে রেফারি, তিনি পেছন থেকে চার্জ করেছিলেন, অথচ লিওনেল মেসি একইভাবে ফাউল করেছিলেন, তাকে কিন্তু কার্ড দেখানো হয়নি। এখানে কিন্তু বৈষম্যের জায়গাটা তো উঠে আসে, এবং এই জিনিসটাকে নিয়ে কিন্তু আপনার ফিফার নীতি বোধ এবং নৈতিকতা, এই যে তারকা প্লেয়ারদের সেভ করা, তাদেরকে প্রোটেক্ট করে ক্যারি করা, না হলে মেসি না থাকলে বা লাল কার্ড খেলে হয়তো একটা হবে, ভিউয়ারশিপ কমে যাবে, মিডিয়ার উপরে থাকবে, ফোকাসটা কম থাকবে, ফলে আয় কমে যেতে পারে মিডিয়ার। কারণ মিডিয়ার কাছ থেকে তারা প্রচুর পয়সা ইনকাম করে। এই যে পয়সা ইনকাম করা, সে বাণিজ্যিক কারণেই আসলে অনেক কিছু তারা টিকিয়ে রাখে। জনপ্রিয়তাটাকে, যে জনপ্রিয় যেসব প্লেয়ার থাকে, যেসব দল থাকে, তাদেরকেও অনেক অ্যাডভান্টেজ দেওয়া হয়। এরকম অভিযোগ বা এরকম বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে। তো একই অপরাধের জন্য দুই রকম নীতি হওয়া, মানে বিধান হতে পারে না।
রুলস তো রুলসই, কিন্তু সেই জায়গায় মেসির জন্য একরকম রুলস হয়েছে, তার জন্য বালোগানের জন্য আর একরকম রুলস হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ম্যান টু ম্যান ভ্যারি করে। ওই সময় যে রেফারি ছিলেন তিনি হয়তো ওভারলুক করে গেছেন, রেফারির হয়তো পছন্দের প্লেয়ার মেসি, কিন্তু এই ভদ্রলোক হয়তো মনে হয়েছে যে বালোগান আমার দেখতে না, তো বালোগানকে আমি করে একটা লাল কার্ড দিয়ে দেই। এখন যুক্তরাষ্ট্র যদি ওইরকম বড় টিম হতো, যুক্তরাষ্ট্র যদি ব্রাজিল হতো, তাহলে হয়তো রেফারি এত সাহস দেখাতেন না, অনেক সময় দেখিয়ে ফেলেন ওভার এক্সাইটেড হয়ে। আমি জানি না রেফারির এশিয়ার কিনা, এশিয়ান রেফারিদের একটা আবার প্রবণতা রয়েছে, কারণ তাদের দেশ এই অঞ্চলে খুব ফুটবল ভালো খেলে না, কিন্তু ওখানে তারা হাম্বিতাম্বি অনেক বেশি করে। তো ল্যাটিন কিংবা আফ্রিকার রেফারিরা আবার অনেক বেশি স্মার্ট এবং তারা অনেক সহনশীল। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা একটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল না। যদি আপনাকে দৃষ্টান্ত উঠে হয় মেসিকে আমাদের ফাউল দিলে না, পেছন থেকে নিয়ম হলো পেছন থেকে কেউ যদি চার্জ করে কাউকে এভাবে ফাউল করে, তাহলে সেই ফাউলের জন্য আপনাকে লাল কার্ড পাবেন। এই যেমন আপনার মুখ ঢেকে যদি কাউকে কথা বলেন, এখন নতুন রুলস করেছে, তাহলে আপনার লাল কার্ড দেবে অবধারিত। কারণ হচ্ছে যে আপনি এটাতে গালি দিলেন কিনা সেটা বোঝা যায় না, লিপ রিড করা যাচ্ছে না। ফলে এইসব কারণে প্রতিরোধ করার জন্য আসলে নিয়মগুলি করা। তো আইনটা যেহেতু পেয়েছে ইনজুরিতে, অন্য প্লেয়ারকে ইনজুরিতে, যেমন তারিখ ইনজুর্ড হয়নি, কিন্তু তাকে তো আঘাতটা করা হয়েছে, আঘাতটাই অন্যায়, তাই পানিশমেন্টটা দেওয়া হয়েছে। কিন্তু এই পানিশমেন্টের নিয়মটা যেন সবার জন্যই সমানভাবে প্রয়োগ করা হয়। শুধুমাত্র বড় তারকা প্লেয়ারের কারণে তাকে ছাড় দেওয়া হবে আর তিনি এইটার ব্যাড এক্সাম্পল সেট করে রেখে যাবেন, সেটা কখনোই ফুটবলের জন্য ভালো হয় না। আমরা আজকে এবং কালকে রাতের ম্যাচ নিয়েও কথা বলবো। রাতে আসলে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন, কাল ভোরে ক্রোয়েশিয়ার রোনালদো পর্তুগাল আর লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া খেলবে। তো আজই তো শেষ হবে রোনালদো বা মদ্রিচের বিশ্বকাপ, যে কোনো একজনের। ধরেন যেটা হচ্ছে যে ম্যাচ আজকে স্পেনের ম্যাচ, স্পেন তো অনেক ভালো দল এবং আমরা জানি যে তারা 2010 সালের চ্যাম্পিয়ন হয়েছে। তাদের খেলার যে ছন্দ, তাদের লিগ, স্প্যানিশ লিগ আমরা সবাই ফলো করি, তো তাদের ফুটবলটা হলো একটু ডিফারেন্ট, তাদের খেলা দেখতে ভালো লাগে, তাদের হয়তো স্পিডটা ওইরকম নেই। আগের যে ছন্দ ছিল 2010 সালে আমরা দেখেছি যেটা, সেটা এই সময় এখনও এসে আবার তারা কাম ব্যাক করতে পারেনি। কিছু সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পরে এখন যারা আসে ইয়ামাল, তাকে কেন্দ্র করেই আসলে স্পেন দলটাকে আবর্তিত হচ্ছে। তাদের আরও একজন প্লেয়ার রয়েছে উইলিয়াম, তিনিও যদি এখানে কাম ব্যাক করতে পারেন, তাহলে যদি তারা ছন্দটা দেখাতে পারেন, আমি বিশ্বাস করি অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের অবশ্যই জেতা উচিত। এবং এই ম্যাচ না জিতলে বরঞ্চ মনে করবো যে এটা একটা বড় দলের আপসেট ঘটানো। অস্ট্রিয়ার মতো দল কিন্তু আসলে এই 16তে যাওয়ার মতো নয়। তাদের যে পারফরমেন্স, তাদের গ্রুপ পর্বে আমরা যা দেখেছি, তারা যে এই 32তে খেলছে, এটাই তাদের জন্য অনেক কিছু। কিন্তু স্পেনের জন্য শুধু এইটা নয়, তারা শিরোপার দাবিদার, যেখানে তাদের টিমটা অনেক বেশি ছন্দময় ফুটবল খেলে। প্রথম দিকে পারে নাই, সেটা আলাদা কথা, প্রথম ম্যাচ তাদের ভালো হয়নি, কিন্তু পরের ম্যাচগুলিতেও তারা অনেক বেশি কাম ব্যাক করেছে, তাদের একটা গোছানো ফুটবল ছিল। এই ম্যাচে তারাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের যে স্ট্র্যাটেজি, তারা যেভাবে ছন্দময় ফুটবল খেলে, তাদের এটাকে বলে টোটাল ফুটবল, একবার গুছিয়ে ছোটো ছোটো পাসে টিকে থাকা এই পাসগুলো এক একটা টার্ম আসে এক এক দেশ থেকে, ওই টার্মগুলোর মধ্যে যদি টোটাল ফুটবল খেলতে নেদারল্যান্ডস আর স্পেন খেলে টিকে থাকা, মানে ছোটো ছোটো পাসে অ্যাটাকিং যায় করে। আবার জার্মানি খেলতো ওভারলপ শটে, মানে উপর দিয়ে মারতো, দূরে মারতো, ওখান থেকে বল ধরে তারা গোল করতো। সেই জার্মানি আবার নাই, তাদের চেঞ্জ হয়ে গেছে, যে কারণে জার্মানি এখন ভালো করতেও না। কিন্তু স্পেন এই পৃথিবীর সেরা দলগুলোর একজন, এবং তাদের খেলা হলো ছন্দময়, দর্শকদের চোখের প্রশান্তি দেয়, উত্তেজনা থাকে। সেই জায়গা থেকে যদি আপনি বিশ্বকাপের আনন্দ উন্মাদনা বাঁচিয়ে রাখতে চান, তাহলে স্পেনকে নিশ্চয়ই আপনারা চাবেন যে পরের রাউন্ডে যাক, 16-এ যাক। আর আরেকটা যেটা বললেন, এটা কিন্তু বিগ ম্যাচ এই কারণে যে অনেকের জন্যই তো বিদায়ের করুণ রাগিনী বাজবে, কারণ হচ্ছে রোনালদো না লুকা মদ্রিচ, দুই বন্ধুর কে যাবেন বিদায়। 40 বছর বয়সের দুজন প্লেয়ার কিন্তু পৃথিবীর ইতিহাসেই প্রথম একই সঙ্গে ম্যাচ খেলবেন। এই যে দুজন তারকা, লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদ অনেক বড় তারকা এই বিশ্বে ফুটবলে, তার 2018 সালে ফাইনাল খেলেছেন তার দল, একটা ছোট্ট দেশ ক্রোয়েশিয়া, কিন্তু তার ফুটবল ঐতিহ্য বা তার ফুটবলের যে প্রদর্শনী, সেটা কিন্তু অনেক বিগ। তার এই যে ব্যক্তি, তার যে এই প্রকাশ, হয়তো তাদের এই দলটা এখন একটু মানে বেশি সিনিয়র হয়ে যাওয়াতে এই আউটপুটটা ওইভাবে দিতে পারছে না। ফুটবল খেলাটা একটু তারুণ্যের নির্ভর অনেক বেশি, যদি সেই প্লেয়ার বেরিয়ে আসতো তাহলে লোকাররা হয়তো আরও বেটার দল হতো। তারপরেও তার প্রথম ম্যাচ হারার পরে 4-1 গোল, তার পরবর্তীতে যে দুটো ম্যাচে তারা কমপ্লিট করেছে, এবং সেই কমপ্লিট করার পরে যে ছন্দটা রয়েছে, তাতে যদি
ক্রোয়েশিয়া ফাইনাল এই আপনার শেষ 16তে যায়, তাতে অবাক হওয়ার কিছু নেই। আবার রোনালদোকে আমরা দেখেছি নিষ্প্রভ, একটা ম্যাচেই শুধুমাত্র সেকেন্ড গেমটাই তিনি ভালো খেলেছেন, পরের ম্যাচে তাকে একদমই খুঁজে পাওয়া যায়নি। একটা দুইটা মোটামুটি শট দেখা গেছে, তার বাদবাকি শটগুলো আসলে তার উল্লেখ করার মতো নয়। সেই জায়গা থেকে বলবো রোনালদো বিদায়টা কেমন হবে আমরা জানি না, তিনি কি আরও বহুদূর যাবেন, এটা নির্ভর করবে তার দল কেমন খেলে। যদিও বলা হচ্ছে এই পর্তুগাল সবসময় তারা মিডিয়াতে হাইপ থাকে, এবং সেই ইউসেবিও থেকে শুরু করে আমরা যে দেখেছি যে লুই ফিগো, তাদের সময় যে বেস্ট টিম ছিল, খুবই লুই ফিগোর সময় তো অসম একটা টিম ছিল, নানিরা খেলতেন, অনেকেই খেলেছেন। এই সময় যদি আসি, রোনালদো একাই এই দলটাকে টেনেছেন। এখন তাদের মিডফিল্ড থেকে শুরু করে অনেকগুলো লোক প্লেয়ার আপনার ফ্রান্সের লিগটি খেলে, অন্য জায়গায় খেলে, এবং তারা যেভাবে আশা করা হয়েছে তাদের মিডফিল্ড যে শক্তিশালী, যে নাম ডাক ছিল, সেই অনুযায়ী তারা কিন্তু পারফরমেন্স এখন পর্যন্ত বিশ্বকাপে দেখাতে পারেনি। যে ম্যাচটা 5 গোলে জিতেছে তারা, সেটা কিন্তু জাজমেন্টের জায়গা না। রোনালদো 2 গোল করেছে, সরি, তিনি এসে হয়তো একদম মানে শো করে নিজের জায়গাতে বলেছেন যে আই এম ব্যাক। আমি ব্যাক, মানে ব্যাক করার অর্থ হলো প্রতি ম্যাচেই আপনি কম বেশি করতে হবে, আপনাকে দৌড়াতে হবে। স্ট্রাইকারে যখন খেলবেন, আপনি এমবাপ্পেকে দেখেন কিংবা অন্য যারা স্ট্রাইকার রয়েছে, দেম্বেলেকে দেখেন কিংবা অন্য আর্জেন্টিনার স্ট্রাইকারদের দেখেন, আপনাকে দৌড়াতে হবে এবং দৌড়ে গিয়ে আপনার ডিফেন্ডারদেরকে ইন্টারাপ্ট করতে হবে, ডিস্টার্ব করতে হবে, এবং যখন আপনার বল আসবে সুযোগ সন্ধানী গোলটা করে দিতে হবে। সেই জায়গায় তিনি অনুপস্থিত। এই যে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে বল বানিয়ে দিবে, এরকম কিন্তু মোটিভ কারো ভিতরে কাজ করে না। প্রত্যেকে বিশ্বকাপ খেলতে আসে এবং নিজেকে উজাড় করে দিতে সচেষ্ট থাকে। আপনার সবাই তো মেসি না, লিওনেল মেসি না, যে এখনও তিনি 3 বছর ল্যাব কিন্তু অনেক বেশি, মানে 2 বছর তাদের ছোট বয়সের ডিফারেন্স রয়েছে, কিন্তু মেসির ফিটনেসটা তার থেকে মনে হয় এখন বেশি, এবং তিনি এখনও দৌড়াতে পারেন, অনেকক্ষণ খেলতে পারেন। আর পুরো টিমটা হচ্ছে কি, মেসি এমন এক জায়গায় নিয়েই গেছেন, পুরো টিমটা তার জন্য খেলে। আবার স্পেন এই টিমটা, রোনালদোর টিমটাও এরকম করেন না। তো আশা করব যে রোনালদো আজকে আগের মতো জ্বলে উঠবেন। যদি সেই রকম জ্বলে ওঠেন, তাহলে তার টিম যদি ভালো খেলে এবং 16-এ যায়, শুধু তাই না, চাই যে তারও একটা এই বিশ্বকাপে প্রভাব রেখে যায়। রোনালদোর একটা ব্যাপার হচ্ছে যে শেষ মানে নকআউট স্টেজে তিনি গোল করতে পারেন না। তো যদি সেই রেকর্ড বহাল থাকে, তাহলে কিন্তু পর্তুগালের জন্য খুব একটা শুভকর কিছু হবে না, যদি তার টিমমেটরা আউটস্ট্যান্ডিং না পারফরমেন্স না করে। তো তাকে ওই মেন্টাল ব্যারিয়ারটা ভেঙে ফেলতে হবে, ভেঙে মানে বয়স যে একটা সংখ্যা সেটা প্রমাণ করতে পারলে ভালো। যদিও আমরা এসব বলি, এটা কথার কথা, বয়স একটা সংখ্যা, সব মানুষ তাহলে বয়সকে ওভারকাম করতে পারে না, সব মানুষ বয়সকে ওভারকাম করতে পারে না। এক্সেপশন ইজ নট এক্সাম্পল। তো সেটা হচ্ছে এই কিছু কিছু জিনিস আছে এক্সাম্পল, মানে এক্সেপশন, ওইগুলিকে আমরা সামনে এনে বলি বয়সের হলো একটা সংখ্যা। আসলে না, বয়স অনেক কিছু ম্যাটার করে, আপনাকে সেই জায়গায় তাড়িয়ে নিয়ে যায়। কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্স খুব প্রয়োজন, কিছু কিছু ক্ষেত্রে হলেও এক্সপিরিয়েন্সের সাথে বয়সটাও আপনার একটা সার্টেন জোনের মধ্যে থাকতে হবে। তো আশা করি রোনালদো আমাদের সবাইকে ভালো বিনোদন দিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নেবেন। দর্শক, এই ছিল সমকাল বার্তা কক্ষ থেকে আজকের বিশ্বকাপের সবশেষ খবর। বিশ্বকাপের আরো আপডেট পেতে থাকুন সমকালের সাথে।